তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার পলিটির 11 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী নিয়ে। দেখো, আমরা সকলেই জানি যে ভারতীয় সংবিধানের অনেক সংশোধনী হয়েছে। তো পরীক্ষায় কিন্তু দেখো, সংশোধনী তো অনেকগুলো হয়েছে, কিন্তু পরীক্ষায় কিছু পার্টিকুলার সংবিধান সংশোধনীগুলো আছে যেখান থেকে প্রশ্ন দেয়। তো আজকের এই ক্লাসে আমরা কিন্তু সেগুলোই আলোচনা করব। সমস্ত কিছু আলোচনা করে লাভ নেই, কারণ সমস্ত থেকে কিন্তু পরীক্ষায় দেয় না। তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো কিন্তু একদম পরীক্ষা ওরিয়েন্টেড হয়। সেক্ষেত্রে পরীক্ষায় যেইগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, আর যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলবো আমাদের যে আগের ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ আমি যে আগে 10টা ক্লাস দিয়েছি পলিটির, সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা WBPSC মিসলিনিয়াসের একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে কিন্তু সেই ক্লাসগুলো পরপর তোমরা দেখতে পারবে। এবং তোমাদের একটা কথা বলি, এই যে ক্লাসগুলো এগুলো কিন্তু মিসলিনিয়াস করাচ্ছি, কিন্তু এই ক্লাসগুলো বিভিন্ন পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপ, WBP, KP, তারপরে আপকামিং যে গ্রুপ সি, গ্রুপ ডি ভ্যাকান্সি আসবে, SSC পরীক্ষা তোমরা সকলেই জানো যে প্রতি বছর হতে চলেছে। তারপরে গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু কার্যকরী। সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস যারা যারা অন্যান্য পরীক্ষাও দিচ্ছ না কেন, এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে। তাছাড়া আমি কিন্তু গ্রাম পঞ্চায়েতের জিকে ক্লাস করাচ্ছি, তো সেই ক্লাসগুলো করে আসো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমাদের আজকে পলিটির 11 নম্বর ক্লাস, এবং এর পরে একটা ক্লাস দেবো, সেটা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ এবং প্রতিষ্ঠান, সেই ক্লাসটা দিলেই মোটামুটি আমাদের পলিটি কমপ্লিট হয়ে যাবে, যে আমাদের হট টপিকগুলো বলেছিলাম সেগুলো। তারপরে আমরা স্ট্যাটিক জিকে ধরবো। ঠিক আছে? আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তো পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখতে বলবো, এবং প্রথমে তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ক্লাসটা হচ্ছে খুব একটা বেশি বড় হবে না, কারণ আমরা পার্টিকুলার কিছু সংবিধান সংশোধনী নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় দেবে। তো প্রথমে আমাদের বেসিক কিছু জানতে হবে সংবিধান সংশোধনীর ব্যাপারে, সেটা হচ্ছে উৎস। এই যে সংবিধান সংশোধনীর যে ধারণাটা, এটা কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে গৃহীত হয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু এই ধারণাটা নেওয়া হয়েছে। পরীক্ষা অনেকবার দেয়, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সংবিধানের কত নম্বর পাঠে রয়েছে, কত নম্বর ধারায় রয়েছে? এটা হচ্ছে পাঠ নম্বর 20-তে। কত নম্বর ধারা? 368 নম্বর ধারায় রয়েছে। এই যে উৎস এবং পাঠ, এগুলো থেকে প্রশ্ন দেয়, তো পাঠটা ভালো করে মনে রাখবে, 20 নম্বর পাঠ, এবং ধারাটা অবশ্যই মনে রাখবে, 368 নম্বর ধারা, এবং কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। পদ্ধতি: সংবিধান সংশোধনের বিল সংসদের যে কোনো কক্ষে কিন্তু উত্থাপন করা যায়, লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে, কিন্তু রাজ্য আইনসভায় কিন্তু করা যায় না। রাজ্য আইনসভা বলতে যেমন বিধান পরিষদ, বিধানসভা, বিধান পরিষদ, এখানে কিন্তু উত্থাপন করা যায় না, শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভা, সেন্ট্রালের যে সংসদ আছে আমাদের, সেখানেই কিন্তু করা যায়। ঠিক আছে? তো এই বেসিকগুলো জানবে, এখান থেকে কিন্তু প্রশ্ন, বিশেষ করে এই যে প্রথম দুটো, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নিতে পারো। এবার আমরা একে একে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী সেগুলো দেখে নেব, যেগুলো পরীক্ষায় দেবে। আমি চাইলে সবই নিয়ে আসতে পারতাম, কিন্তু সব তো আলোচনা করে লাভ নাই। যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই আমি নিয়ে এসেছি। দেখো, প্রথমে চলে আসি প্রথম সংবিধান সংশোধনী। এখানে তারিখটা মাথায় রাখবে, কারণ পরীক্ষা দিতেই পারে যে প্রথম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল। উত্তর হবে 1951 সালে। এই সংবিধানে নবম তফসিল, অর্থাৎ 9 শিডিউল যুক্ত করা হয়। আমরা জানি আমাদের সংবিধান যখন কার্যকর হয় তখন আমাদের সংবিধানে টোটাল 8টা শিডিউল ছিল, কিন্তু এই যে প্রথম সংবিধান সংশোধনী 1951 সাল, এর মাধ্যমে 9 নম্বর শিডিউল তৈরি করা হয়। বর্তমানে কটা আছে? বর্তমানে কিন্তু ভারতে 12টা শিডিউল আছে, 12টা তফসিল আছে। এটা যুক্ত করা হয়। এটাতে কী ছিল? এটাতে জমিদারি প্রথা উচ্ছেদ, ভূমি সংস্কার আইনকে বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরে রাখার জন্য এটা করা হয়। বাক স্বাধীনতার ওপর যুক্তিযুক্ত বাধানিষেধ আরোপ করা হয়। ঠিক আছে? মোটামুটি তোমাদের কিন্তু পরীক্ষা, আমি বলছি কোনটা দেবে, পরীক্ষা দেবে যে প্রথম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1951 সালে। এটা দেবে, এটা দিতে পারে। নয়তো প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে কী যুক্ত করা হয়, কোন তফসিল, বা 9 নম্বর তফসিল কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, এটা দিতে পারে। বা 9 নম্বর তফসিল কোন জিনিসের সাথে যুক্ত। এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে মেন যেটা বললাম এগুলো দিতে পারে। তারপর হচ্ছে সপ্তম সংবিধান সংশোধনী 1956 সাল। এটা খুব গুরুত্বপূর্ণ। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়। এটার মাধ্যমে রাজ্যগুলির পূর্বে ABCD ভাগ তুলে দিয়ে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। এটা মাথায় রাখবে, তখন কিন্তু 6টা রাজ্য, এবং তখন কিন্তু দেখো, যখন ভারত যখন স্বাধীন হয়, তারপরে কিন্তু ভারতে ABCD এভাবে কিন্তু ভাগ ছিল রাজ্যগুলির, কিন্তু সেটা তুলে দিয়ে সেটাকে 14টা রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়।
তোমরা একটা জিনিস কমেন্ট করো যে বর্তমানে ভারতে কটা রাজ্য এবং কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করার ব্যবস্থা করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা সকলেই জানি যে প্রত্যেকটা রাজ্যে একটা করে রাজ্যপাল থাকেন। তো এই যে সংবিধান সংশোধনী এর মাধ্যমে বলা হয় যে এক বা একাধিক মানে রাজ্যের জন্য কিন্তু একজন রাজ্যপাল থাকতে পারেন। মানে একজন রাজ্যপাল এক বা একাধিক রাজ্যের জন্য থাকতে পারে, এটা মাথায় রাখবে। 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট গঠনের ক্ষমতা এই সংসদে দেওয়া হয়। মানে আমরা সকলেই জানি যে ভারতে মোটমাট এখন টোটাল 25টা হাইকোর্ট রয়েছে। তবে আ একটা হাইকোর্টে কিন্তু 2 বা ততোধিক মানে একটারও কাজ হতে পারে বা 2টো বা 3টে রাজ্যেরও কিন্তু কাজ হতে পারে একটা হাইকোর্টে, একটা কমন হাইকোর্টে। এটা 7ম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই নিয়মটা আনা হয়েছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় রাখবে। আমি যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্লাসটা করিয়েছিলাম, তখন কিন্তু এই পয়েন্টটা বলেছিলাম। তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখে আসো। তো এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নিতে পারো। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট চলে আসি আমরা ১০ম, ১২তম, ১৪তম সংবিধান সংশোধনী ১৯৬১ থেকে ৬২। ১০তম সংবিধান সংশোধনী ১৯৬১ সাল। এখানে দাদরা ও নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, খুব গুরুত্বপূর্ণ। ১২ নম্বর যে সংবিধান সংশোধনী ১৯৬২ সাল। এখানে গোয়া, দমন ও দিউকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং ১৪তম সংবিধান সংশোধনী এখানে পুদুচেরিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? পুদুচেরিকে অন্তর্ভুক্ত করা হয়। এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ১৯৬২ এটা ১৯০০ কত বেশ ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। এটা আমি মাথায় ঠিকঠাক আসছে না। আমি ভুলভাল বললে আবার সমস্যা হয়ে যাবে। এটা কেটে দিই। দেখো এখানে কি বলছে, কাটলাম, ঠিক আছে। এটা হচ্ছে ১ম এ কি বললাম যে ১০তম সংবিধান সংশোধনীতে দাদরা এবং নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ১২তমতে গোয়া, দমন ও দিউকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং ১৪তমতে পুদুচেরিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? এবার ২১তমটা গুরুত্বপূর্ণ। ২১তম সংবিধান সংশোধনী ১৯৬৭। এখানে যে সিন্ধি ভাষাটা রয়েছে না, সিন্ধি ভাষা সেটাকে ৮ম তফসিলের ১৫তম সরকারি ভাষা হিসাবে যুক্ত করা হয়। বর্তমানে ভারতে কটা সরকারি ভাষা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ৮ম তফসিলে কিন্তু ভাষা সম্পর্কে দেওয়া রয়েছে ৮ম তফসিলে। আর ২১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে কিন্তু এখানে অ্যাড করা হয়। নেক্সট হচ্ছে আমাদের ৩৬তম সংবিধান সংশোধনী ১৯৭৫। এর মাধ্যমে কি? এর মাধ্যমে সিকিমকে ভারতের একটি ফুল ফ্লেজড স্টেট মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তখন কিন্তু এই যে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? ৩৬তম। কত সাল? ১৯৭৫। ৪২তম সংবিধান সংশোধনী দেখো ১৯৭৬। এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর পরীক্ষায় কিন্তু এটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ৪২তম সংবিধান সংশোধনী কত সালে হয়? ১৯৭৬। তারিখটা সব গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। কারণ এই সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতের যে সংবিধানে প্রভূত চেঞ্জ করা হয়। সেক্ষেত্রে এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। এটা পরীক্ষায় দেয়। এর সালটাও দেয়। তারপরে হচ্ছে একে মিনি কনস্টিটিউশন কোন সংবিধান সংশোধনীকে বলে এটাও দেয়। এটার মাধ্যমে কী চেঞ্জ মেইন যেগুলো করা হয় মানে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন সেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রস্তাবনায় প্রথমত চেঞ্জ করা হয়। আমাদের ভারতীয় প্রস্তাবনা বা প্রিএম্বল এখনও কিন্তু মানে একবারই কিন্তু সংশোধন করা হয়েছে এবং সেটা এই ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু করা হয়েছে। এর মাধ্যমে কী চেঞ্জেস করা হয়? এর মাধ্যমে আমাদের যে প্রস্তাবনা সেখানে ৩টে নতুন শব্দ অ্যাড করা হয়। কী শব্দ? সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার এবং সংহতি বা ইন্টিগ্রিটি, এই যে ৩টি শব্দ এটা কিন্তু অ্যাড করা হয়। এটা আমি প্রস্তাবনার ক্লাসে করিয়েছিলাম। তো এটা কিন্তু অবশ্যই ভালো করে নোট করে নেবে। তারপরে মৌলিক কর্তব্য অ্যাড করা হয় আমাদের এই সংবিধান সংশোধনীর মাধ্যমে। আমাদের প্রথমে কিন্তু যে মূল সংবিধান ছিল সেখানে কিন্তু মৌলিক কর্তব্য ছিল না। তারপরে সংবিধানের সংশোধনীর মাধ্যমে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৭৬ সালে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা হয়। এটা কত নম্বর পার্টে আছে মৌলিক কর্তব্য? পার্ট নম্বর 4A এবং ৫১A। এবং এখানে যখন এটা অ্যাড করা হয় তখন কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল। আর এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে করা হয়। 10টা মৌলিক কর্তব্য ছিল, কিন্তু বর্তমানে ভারতে কিন্তু 11টা মৌলিক কর্তব্য। 11 নম্বর কি? 11 নম্বরটা আমি বলছি। এটা আমি পরবর্তীতে একটা সংবিধান সংশোধনী আছে সেখানে অ্যাড করা হয়, তার জন্য আমি এটাই পরে বলছি। দেখো, লোকসভা ও বিধানসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল, কিন্তু সেটা আবার 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আবার এটাকে 5 বছর করা হয়। ঠিক আছে? তো মেন কিন্তু এই দুটো ভালো করে মাথায় রাখবে। তারপর দেখো এখান থেকে পরীক্ষায় দেবে নির্দেশমূলক নীতি যেটা আছে ডিপিএসপি, যেটা হচ্ছে পার্ট নম্বর 4A।
আর্টিকেলে যদি বলি তাহলে হচ্ছে 36 থেকে 51। এই যে ডিপিএসপি, এটাতে কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রভূত চেঞ্জ আনা হয়। কী আনা হয়? ধারা নম্বর 39, শিশুদের সুস্থ বিকাশের সুযোগ নিশ্চিত করা, এটা কিন্তু এর মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে ধারা 39-এর এ, দরিদ্র ও অসহায়তা মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, মানে ফ্রি লিগাল এইড, এই যে ধারণাটা, এটা কিন্তু এই 42তম সংবিধান সংশোধনী 1976 সালে এখানে অ্যাড করা হয়। তারপর ধারা 43-এর এ, এটা হচ্ছে শিল্পে ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ করা হয়, মানে শিল্পের যে ব্যবস্থাপনা আছে সেখানে কিন্তু শ্রমিকদের অংশগ্রহণের যে সুযোগ সেটা করে দেওয়া হয় 43-এর এর মাধ্যমে। 48-এর এখানে পরিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষার সংরক্ষণ করার সেটা কিন্তু এখানে অ্যাড করা হয়। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট, তোমাদের যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই স্টাডি মেটেরিয়ালটা একদম যে পরীক্ষা ওরিয়েন্টেডই রয়েছে, মানে এক্সট্রা কিছু দেওয়া নেই যেগুলো পরীক্ষায় আসে না, দিয়ে সেগুলো মানে পেজ বাড়ানো হয়নি। যেগুলো পরীক্ষায় আসে টু দ্য পয়েন্ট একদম দেওয়া রয়েছে। এখানে তোমরা ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি, প্রতিটা কিন্তু সাবজেক্টের ইবুক পেয়ে যাবে। তোমরা কিন্তু এগুলো দিয়ে ভালো করে নিজেদের প্রস্তুতিটা করতে পারবে। আর এই যে স্টাডি মেটেরিয়াল, এগুলো কিন্তু মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিস আসছে বা পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু একদম কার্যকরী। এগুলো তোমরা খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে, কারণ একদম ভালো করে সাজিয়ে লেখা রয়েছে। পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই দেওয়া রয়েছে, আর যতটা দরকার ততটাই দেওয়া রয়েছে। এক্সট্রা কিন্তু হিজিবিজি কিছু দেওয়া নেই। তোমরা এগুলো ভালো করে করলে তোমাদের কিন্তু একদম ওভারঅল প্রস্তুতি হয়ে যাবে। আর তোমরা যারা এটাকে নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করো। নাম্বারটা তোমাদের একবার লিখে দিচ্ছি, 9748070028। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর প্রাইস কিন্তু একদমই কম রেখেছি, তোমরা মেসেজ করে জানতে পারবে। একদমই কম, মানে সবাই যেটা নিতে পারে তেমনই কিন্তু রেখেছি, একদম অ্যাফোর্ডেবল, সবার সাধ্যের মধ্যে। ঠিক আছে, তোমরা এগুলোকে নিয়ে ভালো করে শেষ করো, এবং এটাতেও কিন্তু তোমরা রিভিশনও করতে পারবে, তেমনভাবেই তৈরি করা হয়েছে। তো এটা নাও, অনেকেই নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ। সেক্ষেত্রে তোমরা এগুলো নিয়ে ভালো করে কিন্তু তৈরি করো, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। তো যাই হোক, চলে আসছি পরবর্তী সংবিধান সংশোধনীতে। দেখো, পরবর্তী যে 44তম সংবিধান সংশোধনী, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 1978 সালে হয়। এটাতে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এটা, সম্পত্তির অধিকার। আমাদের সংবিধান সংশোধনীতে কিন্তু যে মৌলিক অধিকার সেটা প্রথমে 7টা ছিল, কিন্তু বর্তমানে 6টা। এই যে আরেকটা, মানে একটা কমে গেছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে সম্পত্তির অধিকার। এটা আগে প্রথমে মৌলিক অধিকারে ছিল, কিন্তু তারপরে এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটাকে আইনি অধিকারে নেওয়া হয় এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা বর্তমানে রয়েছে 300 নম্বর ধারাতে, আইনি অধিকার। ঠিক আছে, জরুরি অবস্থা, এখানে একটা জিনিস তোমাদের দেখতে হবে যে জরুরি অবস্থা 3 ধরনের এমার্জেন্সি হয়। ঠিক আছে, 3 ধরনের এমার্জেন্সি হয়। তো এখানে একটা, মানে এমার্জেন্সি, এখন একটা টার্ম ছিল অভ্যন্তরীণ অশান্তি বা ইন্টারনাল ডিস্টারবেন্স। এই যে শব্দটা ছিল, মানে এর জন্য যে এমার্জেন্সি হতো, এই ন্যাশনাল এমার্জেন্সি, এটাকে কিন্তু পরিবর্তন করে সশস্ত্র বিদ্রোহ বা আর্ম রেবেলিয়ান এই শব্দটি যুক্ত করা হয়, মানে এটার বদলে এটা যুক্ত করা হয়। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঘোষণা করা হয় যে জাতীয় জরুরি অবস্থার সময়ও 20 এবং 21 ধারা বাতিল করা যাবে না। মানে পরীক্ষায় এটা দেয় যে কোন দুটি ধারা ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু মানে বাতিল করা যায় না। এটা হচ্ছে 20 এবং 21। 52 নম্বর সংবিধান সংশোধনী 1985 সাল, এটাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল পাস হয়। এখানে দলত্যাগ বিরোধী আইন এখানে পাস হয়, এবং এর মাধ্যমে 10তম তফসিল যুক্ত করা হয়। আমরা সকলে জানি 9 নম্বর তফসিল কখন যুক্ত করা হয়, প্রথম যে সংবিধান সংশোধনী, আর 10তম যুক্ত করা হয় 52 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর এই যে 10তম সংবিধান সংশোধনী কিন্তু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে। ওকে, এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট দেখো, পরবর্তী 61 নম্বর সংবিধান সংশোধনী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ 1989 সাল এখানে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোটদানের বয়স, আমরা জানি আগে ভোটদানের বয়স ছিল 21 বছর, এখন কিন্তু সেটাকে কমিয়ে করা হয়েছে 18 বছর। কত সালে? 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, তেমন আগে ইলেকশন কমিশন ছিল সিঙ্গেল মেম্বার বডি, মানে একজনই থাকতো ইলেকশন কমিশনে। তবে এখন কিন্তু 1 প্লাস 4 জন, একজন ইলেকশন কমিশনার আর 4 জন কিন্তু অন্য কমিশনার থাকে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ 18 বছর হয়ে গেছে, আরও জনসংখ্যা বেড়ে গেছে সেক্ষেত্রে। 71তম সংবিধান সংশোধনী 1992 সাল, এখানে 8 নম্বর তফসিল, যেটা জানি আমরা, যে ভাষা ছিল সেখানে আরও 3টি নতুন ভাষা যুক্ত করা হয়। কী? কোঙ্কনি, মণিপুরি, নেপালি। আমরা দেখলাম যে সিন্ধি যে ভাষাটা ছিল, সিন্ধি, সেটাকে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল।
তারপরে আবার ৩টে নতুন ভাষা অ্যাড করা হয় কবে? ৭১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৯২ সালে। কী ভাষা? কোঙ্কনি, মণিপুরি, নেপালি। এই ৩টে মাথায় রাখবে। ৭৩ এবং ৭৪তম সংবিধান সংশোধনী ১৯৯২ সাল, ১৯৯৩। যারা আমার আগের ক্লাসটা দেখেছো তারা কিন্তু এইগুলো জানো। কারণ ৭৩তম যে সংবিধান সংশোধনী ১৯৯২ সালের মাধ্যমে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়, যা সংবিধানের পার্ট নম্বর ৯ এ আছে এবং ১১ নম্বর তফসিল যুক্ত করা হয়। যে ১০ নম্বর তফসিল দেখলাম ৫২ নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। আর ১১তম তফসিল যুক্ত করা হয় ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর ৭৪তম সংবিধান সংশোধনী ১৯৯২ সালে এখানে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সংবিধানের স্বীকৃতি পায় এবং এখানে সংবিধানের পার্ট নম্বর ৯ এ এবং ১২ নম্বর তফসিল যুক্ত করা হয়। আর ১২ নম্বর তফসিল যুক্ত করা হয় ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখবে। নেক্সট চলে আসি আমরা ৮৬তম, যেটা আমি বললাম যে ১১ নম্বর যে মৌলিক কর্তব্য, সেটা কিন্তু এর মাধ্যমে যুক্ত করা হয়। দেখো ৮৬তম সংবিধান সংশোধনী ২০০২ সাল শিক্ষার অধিকার ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারে অ্যাড করা হয় ২১ এ। আমরা যখন মৌলিক অধিকার পড়েছিলাম তখন দেখেছিলাম যে ২১ এ ছিল শিক্ষার অধিকার, সেটা হচ্ছে ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয় এবং ধারা ৫১ মানে যেটা মৌলিক কর্তব্য, সেখানে ১১ নম্বর মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। সেখানে অভিভাবকদের কর্তব্য সন্তানকে শিক্ষা দেওয়া। ঠিক আছে? ৯২তম সংবিধান সংশোধনী ২০০৩, এখানে ৮ম তফসিলে আরও ৪টি ভাষা অ্যাড করা হয়। কী ভাষা? বোড়ো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি। টোটাল কিন্তু ২২টা ভাষা অ্যাড করা হয়। ঠিক আছে? বর্তমানে কটা ভাষা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবার আমরা রিসেন্টলি যে সংবিধান সংশোধনীগুলো হয়েছিল সেখানে কিন্তু প্রশ্ন দিতে পারি রিসেন্ট সংবিধান সংশোধনী থেকে। তখন রিসেন্টের মধ্যে প্রথমে হচ্ছে ১০০তম ২০১৫ সালে। এখানে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ছিটমহল, সেটা কিন্তু ছিটমহল বিনিময় সেটা হয়েছিল। ১০১তম, এটা ২০১৬ সালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য পরিষেবা কর প্রবর্তন করা হয়। ১০২তম ২০১৮ সালে জাতীয় অনগ্রসর শ্রেণী মানে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। ধারা কত? ৩৩৮ এটা আমি পড়িয়েছিলাম কিন্তু। ১০৩তম, এটা হচ্ছে ২০১৯ সালে। এখানে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে 10% সংরক্ষণ করা হয়। ইডব্লিউএস রিজার্ভেশন তোমরা সকলেই জানো। ১০৪ নম্বর ২০২০ সালে লোকসভা বিধানসভায় SC/STদের জন্য সংরক্ষণের মেয়াদ আরও 10 বছর বাড়ানো হয়, কিন্তু লোকসভা বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত আসন বিলুপ্ত করা হয়। আমরা এটা কিন্তু যখন তোমাদের পার্লামেন্ট ক্লাসটা করেছিলাম তখন বলেছিলাম যে ১০৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে লোকসভায় আগে ৫৫২ জন সিট ছিল, সেটাতে ২ জন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিল। অ্যাংলো ইন্ডিয়ানের সিট ছিল, সেটাকে বাতিল করা হয় ১০৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ১০৫ ২০২১ ওবিসি তালিকা প্রস্তুত করার ক্ষমতা রাজ্য সরকারগুলির হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই ওবিসি কেস নিয়ে যেন কত সমস্যা হলো। ১০৬ ২০২৩ রিসেন্টলি এটা হয়েছে। নারী শক্তি বন্ধন অধিনিয়ম লোকসভা ও দিল্লির বিধানসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার মহিলাদের 33% মানে 33% আসন সংরক্ষণের ঐতিহাসিক বিল পাস হয় এখানে। ওকে? তো এইগুলো কিন্তু টেবিলটা মাথায় রাখবে, কারণ এগুলো রিসেন্টলি হয়েছে, তার জন্য আমি দিয়েছি। ঠিক আছে? আর আজকে আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আসিনি, কারণ এমসিকিউ প্রশ্ন আমি অ্যাড করেছিলাম। কোনো কারণে ফাইলটাতে থেকে সমস্যা হয়েছে কিছু, তার জন্য নিয়ে আসতে পারিনি। তোমাদের কোনো এমসিকিউ বই থাকলে সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। আর যেটা বলছিলাম যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নাও। প্রাইস একদম কম, একদম পরীক্ষা ওরিয়েন্টেড। আর একটা স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু তোমাদের এতগুলো পরীক্ষা কভার করবে, পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষা। তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 9748070028। প্রাইস একদম কম, আর এগুলো কিন্তু নিলে তোমাদের প্র্যাকটিস এবং রিভিশন প্রত্যেকটা কিন্তু একটা ম্যাটেরিয়ালেই হয়ে যাবে। ঠিক আছে? একদম এক্সাম ওরিয়েন্টেড। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট হচ্ছে পলিটির লাস্ট ক্লাস হবে, যে আমাদের যে হট যে টপিকগুলো ছিল, আমি একটা ক্লাস দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কোন কোন টপিকগুলো আমরা করাবো। সেই টপিকের লাস্ট ক্লাস কালকে হবে, মানে কালকে বলতে নেক্সট ক্লাসটা হবে। আর বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা এমসিকিউর মাধ্যমে শেষ করব। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর হ্যাঁ, সরি পিডিএফের কথা বলিনি। পিডিএফটা আমাদের তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে গিয়েই পেয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।